জয় বাংলা। আমাদের সেই আকাঙ্ক্ষিত সময়, দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত, আজকে আমাদের সেই দীর্ঘ সময় আমরা যে অপেক্ষা করে আছি, সেই অপেক্ষার পালা এখন শেষ হবে। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন যিনি মাগুরার দায়িত্ব নিয়েছেন, আজকের সফল প্রধানমন্ত্রী, জননেত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সভাপতি, উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা আমার, মাগুরা জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সংগ্রামী ভাই বোনেরা, শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকেই আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ভাই ও বোনেরা আমার, এই মাগুরায় আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আপনাদেরকে আমি প্রথমেই অভিনন্দন জানাই। আপনাদেরই এই মাটির ছেলে, আপনাদেরই সন্তান, ক্রিকেট বিশ্বে বিস্ময় সাকিবুল হাসানের জন্ম এই মাগুরায়, শ্রীলঙ্কাকে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তার ১০০তম টেস্ট ম্যাচে হারিয়ে জয় বাংলার জয় এনে দিয়েছে। কাজে আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সাকিবুল সহ ক্রিকেট খেলোয়াড়, কোচ, সংগঠক সকলকেই আমি আমার অভিনন্দন জানাচ্ছি। ভাই ও বোনেরা আমার, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ২৩ বছর সংগ্রাম করে, আন্দোলন করে, জেল জুলুম অত্যাচার সহ্য করে বাংলার মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে। আজকে আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বে পরিচয় পেয়েছি। আজকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে বলেই বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। আর সেই উন্নয়ন হচ্ছে জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখনই। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই লাখো শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমার লাখো মা বোন যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। ভাই ও বোনেরা আমার, বাংলাদেশকে জাতির পিতা আর্থসামাজিক উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বাংলার প্রতিটি মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে। এটাই ছিল জাতির পিতার একমাত্র কামনা, একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য সামনে নিয়েই তিনি এদেশের স্বাধীনতা এনেছিলেন। এবং স্বাধীনতার পর মাত্র ৩.৫ বছর ক্ষমতায় ছিলেন। এই ৩.৫ বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি যখন অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যান, তখনই আপনারা জানেন যে ৭৫-এ ১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে
আমি আমার মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, ভাইদেরকে হারিয়েছি, আপন জনকে হারিয়েছি। শুধু আমি আমার ছোট বোন রেহানা বেঁচে আছি। এই শোক ব্যথা বুকে নিয়েও, সব কষ্ট সহ্য করেও আপনাদের সেবা করে যাচ্ছি, আপনাদের জন্য কাজ করে যাচ্ছি একটাই কারণে, যে এই দেশকে আমার বাবা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়তে চেয়েছিলেন, এই দেশকে উন্নত সমৃদ্ধ করতে চেয়েছিলেন। আর সেই লক্ষ্য সামনে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু যখনই আমরা দেখেছি দেশের মানুষের উন্নতি করতে যায়, তখনই একটা শ্রেণী আছে তারা বাধা দেয়। এই মাগুরাবাসী অনেক কষ্ট আপনাদের সহ্য করতে হয়েছে। এখনো মনে আছে এই মাগুরায় নির্বাচন হয়েছিল, উপনির্বাচন। সেই 94 সালের 20 মার্চ মাগুরায় যে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে ওই বিএনপি যে ন্যাক্কারজনকভাবে মাগুরাবাসীর ভোট চুরি করেছিল এবং এই এলাকায় যারা ভোট দিতে যেত তাদের উপর যে অত্যাচার নির্যাতন করেছিল, এখনও সেদিনের কথা মনে আসে। আমাকে সার্কিট হাউসে থাকতে দেওয়া হয়নি। আমি আসাদুজ্জামান সাহেব এমপি, তার বাসায় ছিলাম। আমাদের মা বোনদের উপর ওই বিএনপির সন্ত্রাসীরা আক্রমণ করে, রক্তাক্ত অবস্থায় মা বোনেরা, আমাদের ভাইয়েরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে যে হাজির হয়। এইভাবে যখন তারা এই ভোট চুরি করে, ওই ভোট চুরির অপরাধে আমরা ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলি। যে আন্দোলনের কারণে, ভোট চুরি করার কারণে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে বাংলার জনগণ। 96 সালে আমরা সরকারে আসি। সরকারে আসার পর বাংলাদেশের মানুষের উন্নয়ন করি। আওয়ামী লীগের আমলে আমার গরিব কৃষক বর্গা চাষি, তাদেরকে আমরা বিনা জামানতে কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ দিতে শুরু করি। সার বীজ কৃষকের হাতে পৌঁছে দিই। কারণ এদেশের কৃষক যখন সারের দাবি করে, ওই খালেদা জিয়া সরকার গুলি করে 18 জন কৃষককে হত্যা করেছিল। আর আওয়ামী লীগ ক্ষমতা এসে সেই কৃষকের দুঃখ দুর্দশা দূর করবার জন্য আমরা বর্গা চাষিদের ঋণ দেওয়া শুরু করি। আমরা যখন দ্বিতীয় দফায় ক্ষমতায় আসি, আমরা ক্ষমতায় এসে আমার কৃষক ভাইরা যাতে 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিই। আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করি। আর বিএনপি কী করেছে? 2001 সালে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের গ্যাস ওই ভারতের কাছে বিক্রি করবে বলে মুচলেকা দিয়ে আমেরিকা আর ওই ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। আমরা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিয়েছিলাম, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা দিয়েছি, দরিদ্র মাকে ভাতা দিয়েছি। আমাদের সমস্ত কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক করেছিলাম, সব বন্ধ করে দেয়। শুধু বন্ধ করেই দেয় না, তাদের যে অত্যাচার নির্যাতন, আমি মনে করি আপনারা মাগুরাবাসী নিশ্চয়ই ভুলে যান নাই যে ওই 2001 থেকে 2006 সালে বিএনপি জামাত জোট কীভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। মাগুরা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি বাড়ি হামলা করা, হালের গরুকে নেওয়া, গোয়াল থেকে গরু কেড়ে নিয়ে জবাই করে খেয়েছে, ক্ষেতের ফসল নষ্ট করেছে, পুকুরের মাছ নষ্ট করেছে, ফলের গাছ কেটে দিয়েছে, বাড়িঘরে আগুন দিয়েছে। শুধু তাই না, আমাদের আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন, আওয়ামী লীগ কর্মী আরাফাত, যুবলীগ নেতা জিনারুল ইসলাম, আনন্দ কুমার সাহা, নৃপতি বিশ্বাস, চিত্তরঞ্জন বিশ্বাস সহ অসংখ্য নিরীহ মানুষকে তারা হত্যা করে।
একদিকে আওয়ামী লীগের নেতাকর্মী, অপরদিকে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন শুরু করেছে। কেউ ঘরে থাকতে পারতো না, এলাকায় থাকতে পারতো না, পালিয়ে পালিয়ে তাদেরকে বাঁচতে হয়েছে। এইভাবে অত্যাচার এই বিএনপি জামাত জোট করেছে। তারা যখনই ক্ষমতায় আসে তখনই নির্যাতন করে, তখনই অত্যাচার করে। আবার বিরোধী দলে যখন আসে তখনও কিন্তু তাদের ওই নির্যাতনের হাত থেকে মানুষ মুক্তি পায় না। শুধু মাগুরাবাসী না, সমগ্র বাংলাদেশেই তারা ত্রাসে রাজত্ব করেছিল। আর কি করেছিল? দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি, লুটপাট, মানি লন্ডারিং, দেশের টাকা বিদেশে পাচার। ওই খালেদা জিয়ার ছেলে ধরা পড়েছে, তা লুট করা টাকা আমরা ফেরতও এনেছি। বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষের হাতে দিয়ে দিয়েছি, যা তারা লুট করে নিয়ে গিয়েছিল। তাদের অত্যাচার নির্যাতন আপনারা দেখেছেন যে কিভাবে পেট্রোল বোমা মেরে মেরে মানুষকে পুড়িয়ে মেরেছে। 2013 সালে তারা মানুষের উপরে এইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। 2014 সালে নির্বাচন বন্ধ করার নামে তারা 582টা স্কুল পুড়িয়েছে, সব প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়েছে, কর্মরত ইঞ্জিনিয়ারকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। পুলিশ, বিজিবি সহ প্রায় 24 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মানুষকে তারা হত্যা করেছে। নির্বিচারে এই হত্যাযজ্ঞ সারা বাংলাদেশে চালিয়েছে। পেট্রোল বোমা মেরে 131 জন মানুষকে তারা হত্যা করে, 1180 জন আহত হয়, 2903টা গাড়ি পুড়িয়ে দেয়, নষ্ট করে। 55 জন ড্রাইভার, ট্রাক ড্রাইভার তা হত্যা করে। ট্রাক ড্রাইভারের সাথে সাথে তাদের সহকারীদের হত্যা করে। 18টা রেলে আগুন দেয়, 8টা লঞ্চে আগুন দেয়, 70টা সরকারি অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেয়, ভূমি অফিস পুড়িয়ে দেয়। এমনকি তাদের হাত থেকে কোরআন শরীফ পর্যন্ত রেহাই পায়নি। একজন মুসলমান হয়ে একদিকে মানুষ পোড়াবার হুকুম দেয়, অপরদিকে ওই বাইতুল মুকাররম মসজিদে আগুন দেয় ঢাকায়, শত শত কোরআন শরীফ পুড়িয়ে দেয়। এইভাবে তাদের নির্যাতন অত্যাচার চলতে থাকে। তাদের কাজই হচ্ছে মানুষকে অত্যাচার করা, নির্যাতন করা। আর আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখন মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগকে সাথে নিয়ে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কাজে আমাদের একটাই আদর্শ, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আজকে আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেখে, এই বই আপনারা আজকে দেখেছেন, একেবারে ইংরেজি মাসের 1 তারিখ আওয়ামী লীগ সরকার আপনাদের ছেলে মেয়েদের হাতে বই তুলে দেয়, বই উৎসব তারা করে। এই জানুয়ারি মাস 2017 আমরা 36,22,82,45টা বই বিনা পয়সায় আপনাদের ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছি, প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত, এমনকি প্রি প্রাইমারিতে পর্যন্ত। এমনকি যারা অন্ধ তাদের জন্য যেটা ব্রাইল বই পড়ে, যেটা হাত দিয়ে সারা পড়তে পারে, সেই বইও আমরা দিতে শুরু করেছি। আপনাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে তাদের জন্য আমরা বৃত্তি দিচ্ছি। আমাদের প্রাইমারি লেভেলে মায়ের হাসি প্রকল্প নিয়েছি। 1,30,00,000 ছাত্রছাত্রীকে আমরা উপবৃত্তি দিই, যে উপবৃত্তিটা মায়ের কাছে মোবাইলের মাধ্যমে পৌঁছে যায়, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে বাংলাদেশ ডিজিটাল, 5,275টা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। ছেলেমেয়েরা কাজ করার সুযোগ পাচ্ছে, আর্থিকভাবে তারা সাফল্য অর্জন করার সুযোগ পাচ্ছে। তাদের ট্রেনিং দিচ্ছি, শুধু দেশে না
বিদেশেও যাতে তারা কাজ করতে পারে, আউটসোর্সিং করতে পারে, তার ব্যবস্থা করে দিয়েছি। আজকে সকলের হাতে হাতে মোবাইল। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো কারো হাতে মোবাইল ছিল না। তখন একটা মোবাইল 1,30,00,000 টাকা ছিল। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল সস্তা করে সকলের হাতে হাতে আমরা পৌঁছে দিয়েছি। আজকে প্রত্যেকে সেই মোবাইল ফোন, আমার কৃষকও ব্যবহার করে, শ্রমিকই ব্যবহার করে, সাধারণ মানুষ ব্যবহার করে, এমনকি যে কোনো তথ্য আপনারা মোবাইল ফোনের মধ্যে পান। আমি 96 সালে প্রধানমন্ত্রী হবার পর আজকে মা বোনের এখানে বসে আছেন, সকলের চিকিৎসা সেবা দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করি। বিএনপি 2001-এ ক্ষমতা আসে, তা বন্ধ করে দেয়। আমি 2008-এ নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন নৌকা মার্কায়, আমরা জয়যুক্ত হয়ে ক্ষমতায় এসেছি। ক্ষমতায় এসেই আমরা আবার কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, যে ক্লিনিক থেকে 30 প্রকারের ঔষধ বিনা পয়সায় আপনারা পেতে পারেন, সেই ব্যবস্থা করে দিয়েছি। এবং ওই ক্লিনিকে বহু ছেলে মেয়েদের কাজ করবার সুযোগ হয়েছে, তারা আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আমাদের ক্লাসরুম, আমরা ডিজিটাল বাংলাদেশ শুধু ঘোষণা না, আমাদের ছেলে মেয়েরা বিশেষভাবে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা পাবে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। তার সাথে সাথে আজকে ক্লাসরুম মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি, কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, যে আধুনিক প্রযুক্তিতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, সেই ব্যবস্থাই আমরা করে দিচ্ছি। আমরা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সর্বক্ষেত্রে উপবৃত্তি এবং বৃত্তি দিচ্ছি। প্রায় 1,73,00,000 শিক্ষার্থী, ছাত্রছাত্রী আজকে বৃত্তি উপবৃত্তি পাচ্ছে। আমরা বাবা মায়ের বোঝা লাঘব করে দিচ্ছি, যাতে পড়াশোনায় আমাদের ছেলেমেয়েরা আরও মনোযোগী হয়, সেই ব্যবস্থা করছি। আজকে 16,438টি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে আপনারা ঘরের কাছে বসে চিকিৎসা পাচ্ছেন, বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। শুধু তাই না, আজকে আমি মাগুরায় এসেছি, আমি কিন্তু খালি হাতে আসি নাই, মাগুরাবাসীর জন্য উপহার নিয়ে এসেছি। আমি এই কিছুক্ষণ আগে এই মাগুরার যে উন্নয়নের কাজ করেছি, আমি উদ্বোধন করলাম কিছুক্ষণ আগে। কি কি করেছি আপনাদের কাছে তুলে ধরছি। আমি মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যা 100 শয্যা বিশিষ্ট ছিল, উদ্বোধন করেছি। শ্রীপুর উপজেলা ফায়ার স্টেশন, মোহাম্মদপুর উপজেলা ফায়ার স্টেশন, প্রত্যেকটা উপজেলায় আমরা ফায়ার স্টেশন করে দেওয়ার প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করছি, আপনাদের এখানে উদ্বোধন করে দিয়ে গেলাম। সদর উপজেলায় মগি ইউনিয়ন ফটকি নদীর উপর সেতু উদ্বোধন করে দিলাম। কাটাখালী জিসি থেকে ইসাখা পর্যন্ত 9.71 কিলোমিটার সড়ক। মাগুরা শ্রীপুর সড়কে নবগঙ্গা নদীর উপর গার্ডার সেতু, 350 ঘনমিটার ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগার, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম এবং জিমনেশিয়াম ভবন, এই সরকারি হোসেন শহীদ সর্দি কলেজের দ্বিতল প্রশাসনিক ভবন, হাজারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার, আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের জন্য প্রশিক্ষণ ভবন ও অতিথিশালা, মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়, 50 শয্যা বিশিষ্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 50 শয্যা বিশিষ্ট শালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শালিকা উপজেলা আর প্রায় 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর উপজেলায় পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা টেক্সটাইল মিলস, যা মাগুরা শহরের প্রাণকেন্দ্রে
1981 সালে স্থাপিত হয়, কিন্তু 1985 সালে মিলটি কার্যক্রম শুরু হয়। বিভিন্ন কারণে মিলটি বন্ধ ছিল। আজ থেকে আবার এই মিলটি উৎপাদন শুরু করবে। 19টা প্রকল্পের কাজ আজকে আমি উদ্বোধন করলাম, মাগুরাবাসীকে আমি তা উপহার দিলাম। আরও কাজ আপনাদের জন্য করব, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছি। যেমন মাগুরা আঞ্চলিক পাসপোর্ট পাসপোর্ট অফিস, শালিকা উপজেলার নালিয়ারঘাটে ফটকি নদীর উপর 96 মিটার সেতু, শালিকা উপজেলা বড়ইচড়া ঘাটে ফটকি নদীর উপর 66 মিটার সেতু, শালিকা উপজেলাধীন সরগুনা ঘাটে চিত্রা নদীর উপর 96 মিটার সেতু, জাতীয় মহাসড়কের N7 মাগুরা শহর অংশ 4 লেনে উন্নীতকরণ, মাগুরা পৌরসভায় দ্বিতীয় পর্যায়ে চলতি অর্থ বছরে 47.22 কিলোমিটার সড়ক উন্নয়ন ও 0.86 কিলোমিটার ড্রেন নির্মাণ, শ্রীপুর উপজেলায় মিনি স্টেডিয়াম, শালিকা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, শেখ কামাল অ্যান্ড আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, এগুলির ভিত্তি আমি প্রস্তর স্থাপন করেছি। নির্মাণ কাজ শুরু হবে এবং অচিরেই তা ইনশাআল্লাহ শেষ হবে। মাগুরাবাসীর অনেক দিনের দাবি যে তারা নাকি রেল লাইন দেখে নাই, রেল লাইন দিতে হবে। ইনশাআল্লাহ এই রেল লাইন যাতে হয় সে ব্যবস্থাও আমরা আপনাদের জন্য করব। আমি শুধু আপনাদের এইটুকুই বলতে চাই যে আমরা আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, সে দাবিটা হলো এখানে অভিভাবক বৃন্দ আছেন, শিক্ষকরা আছেন, আমার মুক্তিযোদ্ধা ভাইরা আছেন, স্থানীয় মুরব্বীরা আছেন, আমাদের মসজিদের ইমাম ওলামা মাশায়েখগণ আছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং পেশাজীবী সকলের কাছে আমার এটাই আবেদন থাকবে, এই মাগুরা এখানে যেন কোনো রকম সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকাসক্তি এখানে যেন স্থান না পায়, তার ব্যবস্থা আপনারা করবেন। যারা অভিভাবক বৃন্দ আছেন, নিজের ছেলে মেয়ে তাদের কি সমস্যা, তারা কি চায়, তাদের সাথে কথা বলেন, তারা যেন বিপথে না যায় সেদিকে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। আমরা লেখাপড়ার ব্যবস্থা করে দিচ্ছি, বই দিচ্ছি, কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছি, বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে। তাছাড়া কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, যে ব্যাংকের মাধ্যমে 2 লক্ষ টাকা বিনা জামানতে ঋণ পাওয়া যায়। তা নিয়ে যে কোনো একজন ছোটোখাটো ব্যবসা করতে পারে বা আরও বন্ধুবান্ধব নিয়ে করতে পারে। আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প করে দিয়েছি, দারিদ্র বিমোচনে অবদান রাখছে। আমরা প্রত্যেকটা এলাকায় মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এই সমস্ত কাজে আমাদের ছেলেমেয়েরা সম্পৃক্ত হতে পারে। ডিজিটাল সেন্টার করেছি, সেখানে কাজ করতে পারে। কাজে আমি চাই যে আমাদের অভিভাবক এবং যারা শিক্ষক, প্রত্যেকটা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছেলে মেয়ে যদি সেখানে অনুপস্থিত থাকে, অবশ্যই আপনাদের খোঁজ নিতে হবে কেন তারা অনুপস্থিত। কোনো রকম মাদক বা অন্য কোনো পথে যেন কেউ না যায়। আর যারা এ পথ ছেড়ে আসবে, যারা ভালো হতে চায়, তাদের ভালো হওয়ার ব্যবস্থা এবং তাদের জীবন জীবিকা যাতে চলে তার জন্য যা যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা করব। যা কেউ যদি ওই জঙ্গি সন্ত্রাস বা মাদক সেবন থেকে মুক্ত হয়ে তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তার ব্যবস্থা আমরা করব। কাজে এদিকে সমাজটাকে
সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এদেশের ছেলেমেয়ে অত্যন্ত মেধাবী, যারা পড়াশোনা করে এই দেশকে তারা উন্নত করে গড়ে তুলবে। কাজী ছাত্র ছাত্রীদের কাছে আবার সেটাই আহ্বান থাকবে যে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং দেশকে উন্নত সমৃদ্ধ করতে হবে। আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যে বাংলাদেশে ওই বিএনপি জামাতের আমলেও 40 ভাগের উপর দরিদ্র ছিল, সেই দারিদ্রের হার কমিয়ে আমরা 22 ভাগে নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা জেলা যাতে ভিক্ষুক মুক্ত হয় তার ব্যবস্থা করে দিচ্ছি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করছি এবং আমরা যে সামাজিক নিরাপত্তামূলক কাজ করে যাচ্ছি, এমনকি যারা প্রতিবন্ধী তাদেরকে ভাতা দিচ্ছি, প্রতিবন্ধী ছাত্রছাত্রী তাদের জন্য আমরা ভাতা দিচ্ছি। আমরা শিক্ষার উপরে জোর দিচ্ছি, সাথে সাথে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। কাজে আমরা এটাই চাই যে দেশ যেন আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে বাংলাদেশ খাদ্যের নিরাপত্তা নিশ্চিত আমরা করেছি, খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, একটি মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়, সেই জন্য মাত্র 10 টাকায় 50 লক্ষ পরিবারকে আমরা চাল দিচ্ছি। এই বিশেষ টাকায় ভর্তুকি দিয়ে আমরা যারা স্বল্প আয়ের বা দরিদ্র বা বয়োবৃদ্ধ তারাও যেন খেতে পারে সেই ব্যবস্থা দিচ্ছি। মাত্র 10 টাকা আমরা চাল বিক্রি করছি বছরে 5 মাস। তাছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা আমরা দিচ্ছি যেন একটা বয়োবৃদ্ধ মানুষ কারো মুখাপেক্ষি না হতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এর পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতের উন্নয়ন, বিদ্যুতের জন্য হাহাকার ছিল, আজকে আমরা 15,700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ সমস্যা দূর করছি। আমরা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ দিচ্ছি যেখানে যেখানে লাইন নাই। ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে কোনো ঘর অন্ধকার থাকবে না, প্রত্যেক ঘরেই আমরা আলো জ্বালবো, প্রত্যেক ঘরেই আমাদের বিদ্যুৎ যাবে। ইতিমধ্যে 80 ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে, 115টা বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করছি। আমরা আজকেই, আমি এই মাগুরায় আসার আগে আমরা আমাদের পরিকল্পনা কমিশনে আমরা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাহী কমিটির মিটিং করেছি। প্রত্যেকটা স্কুল সারা বাংলাদেশে যেসব স্কুল জরাজীর্ণ সেখানে নতুন ভবন, স্কুলের উন্নয়ন, কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ করে দেওয়া, প্রযুক্তি শিক্ষার সুযোগ করে দেওয়া, এর উপর আমরা প্রকল্প অনুমোদন করে দিয়েছি। প্রত্যেকটা স্কুলে যাতে কোনো জরাজীর্ণ ভবন না থাকে, সেখানে যেন বহুতলা ভবন হয় এবং শিক্ষার একটা সুন্দর পরিবেশ হয়, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের লক্ষ্যই হচ্ছে দেশকে উন্নত করা, সমৃদ্ধশালী করা। সেই লক্ষ্য নিয়ে আজ আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমরা চাই যে আপনারা সকলে, আপনারা বারবার নৌকায় ভোট দিয়েছেন, আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনেও আমরা আশা করি আপনারা যে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছেন, যে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছেন, যে নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উন্নয়নের মুখ দেখছেন, আশা করি আগামী নির্বাচন যখন হবে সেই 2019 সালে সেই নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। যারা আপনাদের ভোট চুরি করেছিল আর ভোট চুরির অপরাধে বাংলাদেশের জনগণ যাদের ক্ষমতা থেকে হটিয়েছে, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মারা, এটা যাদের কাজ, তারা এদেশে ক্ষমতা আসলে আবার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা কথা দিয়েছিলাম যারা যুদ্ধাপরাধী 1971 সালে যারা আমার মা বোনের ইজ্জত নিয়েছে, আর যে সমস্ত আলবদর রাজাকার আল শামস বাহিনী যারা আমার মা বোনের ওই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে,
গ্রামের পর গ্রাম নিয়ে গিয়ে ওই ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করতে পাকিস্তানি সেনাবাহিনীদের সাহায্য করেছে। সেই সমস্ত যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন। কিন্তু ৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদেরকে মুক্তি দিয়ে দেয়, বিচারের হাত থেকে রেহাই দেয়। এমনকি জাতির পিতার হত্যাকারীদের পর্যন্ত বিচারের হাত থেকে রেহাই দিয়ে তাদের বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করে। আমাদের ওয়াদা ছিল যে এই যুদ্ধাপরাধী আর জাতির পিতার হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে আমরা করব। ইনশাআল্লাহ আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি এবং তা কার্যকর করেছি। খুনিদের বিচার আমরা করেছি, তা কার্যকর করেছি। এই বাংলার মাটিতে যারা এদেশে গণহত্যা চালিয়েছে, আমার মা বোনের ইজ্জত লুটেছে, যারা হত্যা খুন করেছে, যারা জঙ্গিবাদ সন্ত্রাসের সৃষ্টি করেছে, তাদের স্থান বাংলার মাটিতে নাই, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। কাজে আমি আপনাদেরকে সেই আহ্বান জানাই যে আপনারা আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন, যে এই বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতা এনে দিয়েছেন। আমি একটা কথাই আপনাদের বলতে চাই যে আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই। আপনারা যারা আপনজন হারিয়েছেন তারাই বোঝেন যে একজন আপনজন হারালে তার ব্যথা বেদনা কত। আর আমি আর আমার ছোট বোন রিহানা মাত্র একদিনেই আমরা শুনলাম আমরা নিঃস্ব হয়ে গেছি, রিক্ত হয়ে গেছি, এতিম হয়ে গেছি। আমার বাবাকে হত্যা করেছে, আমার মাকে হত্যা করেছে, আমার ভাই কামাল জামাল ছোট্ট 10 বছরের ভাই রাসেল তাকে হত্যা করেছে, আমার বাবার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিলকে হত্যা করেছে, আমার আত্মীয় স্বজন নিয়ে 18 জনকে হত্যা করেছে। কি অন্যায় ছিল তাদের? আমার পিতার কি অন্যায় ছিল? তিনি তো এদেশের স্বাধীনতা নিয়ে দিয়েছিলেন, কেন তাকে কীভাবে হত্যা করা হলো? একদিনের ভিতরে সব হারিয়ে আমরা নিঃস্ব রিক্ত। 6টি বছর দেশে আসতে পারিনি, আমাদেরকে আসতে দেয়নি। আওয়ামী লীগ যখন আমাকে সভানেত্রী করে আমি দেশে ফিরে আসি জোর করে, আমাকে ওই 32 নম্বর বাড়িতেও ঢুকতে দেয়নি। এত অত্যাচার আমাদের উপর হয়েছে, বারবার আঘাত হেরেছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা হয়েছে। গত 24শে জানুয়ারি আমাকে সরাসরি চট্টগ্রামে গুলি করেছে। এভাবে সারা বাংলাদেশে যখন 2001 সালে এই বিএনপি জামাত জোট সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, আমি বিভিন্ন জায়গায় যখন ঘুরেছি বারবার আঘাত এসেছে। আমি ভয় পাইনি। আমি এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে মাথা নত করি না, কাউকে ভয়ও করি না। আমি শুধু একটা জিনিসই জানি যে এই বাংলাদেশ আমার বাবা স্বাধীনতা এনে দিয়ে গেছেন। এই বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসতেন, এই বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। তাই আমিও বাবার আদর্শ বুকে নিয়ে এই বাংলার মানুষের, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষকে ক্ষুধা দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছি। আমি আপনাদের মাঝেই ফিরে পেয়েছি আমার হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ। তাই আপনাদের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব, এটাই আমার প্রতিজ্ঞা। শুধু আপনাদের দোয়া চাই, আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের সহযোগিতা চাই, যেন এই বাংলাদেশকে 2021 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ, আর 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যেন শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, সেভাবেই যেন করতে পারি। আপনাদের সকলের জীবন যত উন্নত হয়, সমৃদ্ধশালী হয়, সেটা যেন করতে পারি, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাই। কাজে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আবারও আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আবার দেখা হবে। খোদা হাফেজ।